ওয়েলকাম এপিসোড নম্বর 13-তে আপনাকে স্বাগতম। যে ঘটনাটি আজকে শোনাবো সেটি হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের একটি ঘটনা। পুরো ভিডিওটা শুনুন এবং ধৈর্য সহকারে দেখুন। কিন্তু কি হচ্ছে আমি জানি না। হে, এই ব্ল্যাক ম্যাজিক আমার জীবনটাকে শেষ করে দিছে। মা বাবার পছন্দ মতে বিয়ে করলাম, সুখী পরিবার ছিল আমার। ছেলে এডুকেট, তার মাসিক ইনকাম 70,000 প্লাস। শিক্ষিত আর ধনী পরিবারে বিয়ে দিয়ে আমার পরিবার ছিল আনন্দিত। এটি 12 বছর আগের কথা। বর্তমান শুনবেন, আমার 3টা বাচ্চার মুখে খাবার তুলে দিতে হিমশিম খাচ্ছি। বাচ্চারা দোকানে গিয়ে একটা কলার জন্য হাহাকার করে। আমি একটা কলা কিনে দিতে পারি না। আত্মীয় স্বজনের বাসায় থাকি, ওরা আমাকে দিয়ে পরিবারের সব কাজ করিয়ে দুমুঠো ভাত দেয়। আফসোস ছিল না এতে, কিন্তু এক মুহূর্তেও আমি প্রেগনেন্ট। আমার পেটে 5 মাসের বাচ্চা। স্বামী ডিভোর্স দেওয়ার জন্য হুমকি দিয়েছে। আমি তাকে অনেক ভালোবাসি। রাত যখন গভীর হয় আমার শরীরটা আচমকা বার হয়ে যায়। চারপাশে মনে হয় কেউ তো আছে। এসব আমার অভ্যাস হয়ে গেছে। আমি এর চেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছি। সেই অনেক পুরানো অভিজ্ঞতার আমার অভ্যাস রয়েছে, এবং চারপাশে মনে হয় যেন কে আমাকে লুকিয়ে লুকিয়ে সন্দেহ করে, এবং আমি এর চেয়ে আরো ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছি। আমার বাচ্চাকে হত্যা করার অনেক চেষ্টা চলছে। আমাকে হত্যা করার বারবার আক্রমণ করা হয়েছে। আমার মুখ দিয়ে রক্ত, বমি এবং যখন তখন সেই মিরমির টুকরা এবং কিছু মাংসের টুকরা বেরিয়ে আসতো। জানি না এটি কোন ধরনের, কেন আসে। আমার পেট ছিঁড়ে নাকি ব্ল্যাক ম্যাজিকের ফলে। কে করেছে ব্ল্যাক ম্যাজিক জানুন পুরো ঘটনা। আমাদের সাথে থাকুন বন্ধুরা। এপিসোড নম্বর 13-তে আপনাকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে যেই ঘটনাটি শোনাবো সেই ঘটনাটি হলো একটা সত্য ঘটনার উপর নির্মিত। পুরো ঘটনাটা শোনার জন্য আমাদের সাথে থাকুন, এবং ভিডিওটা যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কারো জীবনে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। ফিরে যাই সেই ঘটনায়। মহিলার মতো করে আমিও লেখার চেষ্টা করছি। সালটা ছিল 2012। আমি দুগ্ধদাকি একজন যুবতী, অহংকার করে বলবো না, যথা বিবাহিত বলে গেটে গেল পুরো এলাকাতে। আমার চেয়ে বেশি সুন্দরী কোনো মেয়েই ছিল না তখন। আমার পরিবার তেমন ধনী না হলেও সবাই ছিল শিক্ষিত। ফ্যামিলির একটা কথা, আমার সাথে যার বিয়ে হয়ে সে আর কিছু করুক না করুক, এডুকেট হতে হবে। গ্রাম থেকে অনেক পরিবার আসতো আমার বিয়ে নিয়ে। বাবা সবার সার্টিফিকেট দেখেই বিবেচনা করে নিতেন। সাল যেহেতু 2012, তখন শিক্ষা ব্যবস্থা তেমন বিস্তর ছিল না। আমি কলেজে যাবার পথে একটা ছেলে আমাকে প্রায় জ্বালাতো। বাবা এটি জানাবার পর তিনি রেগে যান এবং আমাকে সহ নিয়ে যান। ওই ছেলের অনেক মারধর করেছিলেন। এতটুকুই সীমাবদ্ধ ছিল না, ছেলেটা শেষমেশ জেল খাটিয়েছেন বাবা। মূলত কারণ ছিল ছেলেটা পড়াশোনা করে না। যদি ছেলেটার ভালো সার্টিফিকেট থাকতো তবে হয়তো বাবা ওর সাথে আমার বিয়ে ঠিক করতেন। লম্বা, সুন্দর, চেহারায় মায়া, সব দিকেই পারফেক্ট ছিল পড়াশোনা ছাড়া। এতক্ষণে আমার বাবার ব্যাপারে আপনাদের ধারণাই হয়ে গেছে। বাবার এই পাগলামি দেখে ভেবে নিয়েছিলাম আমার কপালে বিয়ে নেই। গ্রামের এমন ছেলে পাবো বা কোথায়? কিন্তু সব বিপত্তি শেষেও একটা প্রস্তাব আসে আমার বাসায়। ছেলে ইঞ্জিনিয়ার, তার মাসিক ইনকাম বেতন প্রায় 70,000 টাকা। এর বাহিরেও ইনকাম আছে, সব মিলিয়ে 1 লাখেরও বেশি। তার উপর চেহারা মাশাআল্লাহ, সব দিকেই পারফেক্ট। আমার বাবা সেই ছেলের সাথে আমার বিয়ে বন্দোবস্ত করেন এবং সব ঠিকঠাক এগিয়েই যাচ্ছিল। কাবিন হলো, বিয়ের তারিখ পটন হয়।
ধীরে ধীরে বিয়ার সময় আসে আর সুশৃঙ্খলভাবে বিয়েটা হয় আমাদের। বরপক্ষ লোক যখন আমাকে তুলে নিতে আসে তখন একটা আমার বাধা পড়ে। আমাকে যে ছেলেটা রাস্তায় বিরক্ত করতো সে এসে ঝামেলা শুরু করে দিয়েছে। তার সাথে 10-12 জন ছেলেও ছিল, এসেই ভাঙচুর করে এবং অনেক জিনিস। আমার পরিবারের লোকজন আবার ওদের আটক করেছেন। অনেকক্ষণ ওদের মারধর করার পর বেঁধে রাখে। এদিকে বাবা বরপক্ষকে বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে যেতে। আমি যখন গাড়িতে উঠি তখনই ওই ছেলেটা চিৎকার দিয়ে বলে, তুই জীবনেও শান্তি পাবি না, তোর সংসার আমি নরক করে ছাড়বো। যাই হোক, নেশা করে এসেছিল ওরা। ওর কথা আমলে না নিয়ে আমার স্বামী আমাকে নিয়ে যায়। 3 মাস কেটে যায় আমাদের। আমি আমার স্বামী আর শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে অনেক খুশি। আমার স্বামী আমাকে যে পরিমাণে ভালোবাসে সেই পরিমাণ ভালোবাসা কেউই বিলীন করে টাকা দিয়েও কিনতে আসে, তবুও এক বিন্দু পরিমাণের দাম পড়বে না। আমার যত্ন, আমার খেয়াল, আমার ইচ্ছাতে গুরুত্ব দেওয়া সবকিছু তার মধ্যেই ছিল। স্বামীর আয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সবাই আমাকে লক্ষ্মী বলে আজ্ঞা করছে। আমার শাশুড় বাড়ির লোকজন আমাকে সব দিকতেই দাম দেন এবং শাশুড় বাড়ির লোকজনের একটু পরিচিত হয়নি। আমার স্বামীর নাম আরাফ, ছদ্মনাম। আমার বাসুরের নাম লিটন, বাসুরের নাম, স্ত্রীর নাম জান্নাত। আর আমার শাশুড়ি সবার নাম ছদ্মনাম ব্যবহার করেছে, কারণ ব্যক্তিগত জীবনে ওনার অশান্তি হতে পারে এ নিয়ে। আমি সবাইকে নিয়ে খুশি, এবং কেননা খুশি না হওয়ারও কেন পারবো না। সবাই তো আমাকে বড্ড ভালোবাসে। আমি তো কাউকে ফেলে রেখে যেতে পারবো না, এবং সেই হিসাবে সবাই আমাকে অনেক কেয়ারফুল করে। এবং আমার যখন কিছুদিন যাওয়ার পর আমি আস্তে আস্তে খেয়াল করতে পাই যে আমার স্বামী যখন সে আমাকে আস্তে আস্তে কেয়ার না করে চলে যায়, সে আগের মতন আর আমাকে ব্যবহার করে না, এবং সে ওই বাহিরের ইনকামও আছে। ঠিক তখনই এগিয়ে যাচ্ছে এবং কাবিন হলো। তারা আমাকে কেয়ার করতে থাকে অনেক। আমার শাশুড় ছিলেন, তিনি খাওয়ার আগেই আমাকে ডাকতেন এবং আমাকে ডেকে সবার সাথে খাওয়াতেন এবং সকালে নাস্তা করাতেন, এবং এ নিয়ে আমার সুখের এই সংসার চলেই যাচ্ছিল। কারণ ব্যক্তিগত জীবনে ওনার অশান্তি হতে পারে। আমি সবাইকে নিয়ে খুশি। সবাই আমাকে ঘরের ছোট্ট বউ হিসাবে এত আদর দিবে তা আমি কল্পনার বাইরেও ভাবিনি। এক প্রকার আমি আমার পরিবারকে বলতে শুরু করেছি এই পরিবার পেয়ে। কিন্তু 3 মাস পর শুরু হয় আমার জীবনের কালো অধ্যায়। সেদিন আমি গোসল সেরে রুমে এসে জামা বদল করছি। আচমকা আমার মনে হয় কেউ আমাকে চুপি চুপি নজর করে দিচ্ছে। কয়েকবার দরজা চেক করলাম, কিন্তু দরজা লক করা। তবুও আমার মনে একটা সন্দেহ থেকেই যাচ্ছে। জানালার দিকে উঁকি দিলাম, এটাও বন্ধ। রুমে একটু এদিক সেদিক দেখলাম, আসলে সেখানে কেউ নেই। আমি অনেকটা বোকা হয়ে যাই। স্পষ্ট দেখছি কেউ দেখছে না আমাকে, তবুও এমন অশান্তি লাগার ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না। শেষমেশ জামা পুরো না সরিয়েই আমি জামা বদল করি। মনে ভুল বা অবহেলার দৃষ্টিতে দেখলাম পুরো বিষয়টা সেদিন রাতে আমার প্রচণ্ড জ্বর আসে। আরাফ আমার জ্বর দেখে পুরো অবাক। যে আমি ঘুমাবার আগে পুরাপুরি সুস্থ ছিলাম, সেখানে হঠাৎ করে অসুস্থতার লক্ষণ অলৌকিক। সামনে এমন কিছুর ইঙ্গিত ছিলই না। আরাফ সাথে সাথে ফ্যামিলির ডাক্তারকে কল দেয়। ডাক্তার এসে কিছু মেডিসিন দেন আর বললেন সুস্থ হয়ে যাবে। অলৌকিকভাবে সকালে আমার জ্বর ছেড়ে দেয়।
আমি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাই। সারাদিন ভালোই কাটলো, তবে সন্ধ্যাকালে আবার আমাকে জোর ঘেরাও করে নেয়। আমার শ্বশুর শাশুড়ি এ নিয়ে পড়ে যান দুশ্চিন্তায়। আরাফকে কোল দিলে সে সাথে সাথে ছুটে আসে। আমাকে একটু বকাঝোকা করলো, ওষুধ খাইনি তাই। সকালে জ্বর ভালো হওয়ার, দুপুরে আর মেডিসিন খাইনি ওটার জন্য। রাত সেদিন পার হয়। এইভাবে সকাল হতেই আমার জ্বর চলে যায়, আমি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাই। কিন্তু যখন আবার সন্ধ্যা ঘনিয়ে আসে, তখনই জ্বর আমাকে এমনভাবে ঘেরাও করে যে আমি সব সময় নাকি জ্বর ছিলাম। তখন আমি নড়াচড়া করার মতনও শক্তি পাই না। এইভাবে কেটে যায় প্রায় ৬-৭ দিন। জ্বর যেন একটা রুটিনের মতন এসেছে। সন্ধ্যায় আসবে, সকালে চলে যাবে। আমার শাশুড়ি এসব থেকে সবাইকে জানান। আমার মনে হয় আয়শার উপর বদ নজর পড়েছে। আয়শাকে ভালো কোনো হুজুর দেখানো উচিত। শাশুড়ির কথায় আমার স্বামী রাজি হয়ে যায়। সেদিন বিকালবেলা আমাকে নিয়ে আমার শ্বশুর বাড়ির লোকজন হুজুরের কাছে যান। হুজুর আমাকে দেখে বললেন, ওনার উপর খারাপ জিনের নজর আছে। আমি কিছু জিনিস দিচ্ছি, এসব খাওয়ান, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। যদিও এসবে আমি বিশ্বাসী ছিলাম না, তবুও শাশুড়ের আদেশ অনুযায়ী ওনার থেকে পানি পোড়া আর একটা তাবিজ নিয়েছি। ওইসব আনার পর 3-4 দিন ভালোই ছিলাম। এরপর আবার একই ঘটনা শুরু হয়। সন্ধ্যা আমার জ্বর আসে, আবার সকালবেলা আমি সুস্থ হয়ে যাই। সমস্যা, আমার শ্বশুর বাড়ির লোকজন এইবার বাবাকে শেয়ার করে। আমার বাবা আর যাই হোক এসব বিশ্বাসী ছিলেন প্রচুর। আমি একজন কবিরাজের কাছে নিয়ে যাবেন বলেই আমাদের এই আশ্বাস দেন। আমরা কবিরাজের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হই। পরদিন সকালবেলা আমার বাবা মা আমার শ্বশুর বাড়িতে আসেন। আমাকে নিয়ে যাওয়া হয় একটা কবিরাজের কাছে। কবিরাজ আমাকে দেখে বিভিন্ন কথা বলেন। কবিরাজের ভাষ্য মতো কেউ আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, মূল উদ্দেশ্য আমাকে মেরে ফেলা। কথাটা শুনে আমার শ্বশুর বাড়ির লোক, আমার বাবা মা সবাই বেশ ভয় পেয়ে যান। এর সমাধান চাইলে কবিরাজ আমাদের থেকে 15,000 টাকা দাবি করেন। আমার শাশুড় ওনাকে টাকাটা দিয়ে দ্রুত চিকিৎসা শুরু করতে বলে দিয়েছে। উনি ওনার মতন কিসব করে আমাকে একটা তাবিজ দেন। ওটা নিয়ে আমরা বাসায় চলে আসি। 10 দিনের ভিতর নাকি আমার উপর থেকে ব্ল্যাক ম্যাজিকটা কেটে যাবে। কবিরাজের কথা মতো ঠিকই কাজ হলো। 10 দিন পর আমি অনেক হালকা অনুভব করতে থাকি, পুরোপুরি সুস্থ। এদিকে আমার বাবা এলাকায় গিয়ে ওই ছেলেটার অনেক মারধর করে। সবার সন্দেহ ওই ছেলেটার উপর, কারণ সে ছাড়াও কেউ এমন কুফরি করবে না। আর উপর আবার সে আমাকে বিয়ের দিনও হুমকি দিয়েছে। 1 বছর 4 মাস কেটে যায়, আমার একটা ছেলে সন্তান হয়। সন্তানটা হবার খুশিটা আর দূরে না কারো। সবাই এত বেশি আনন্দিত যে বাচ্চাকে পেয়ে আমাকে আদর করার কথা সবাই ভুলেই গেছে। সুন্দর সাজানো সংসার আবারও নেমে গেল জীবনের কালো একটা অধ্যায়। আমার বাচ্চার বয়স যখন 1 মাস চলে, তখন সবাই আমাকে একই সমস্যা শুরু হয়। তবে এইবার কিছু ভিন্নতা আছে। রাতে জ্বর উঠলে আমি পাগল হয়ে যাই। আমার প্রচুর রাগ থাকে। আমি দুধের বাচ্চাকেও সহ্য হয় না আমার। আরাফ যদি আমার কাছে আসে, আমি তার সাথে ভালোভাবে কথাও বলি না। আমি অসুস্থ হলে নাড়াচাড়া করতে পারি না, কিন্তু এইবার আমি দিব্য নাড়াচাড়া করছি, একদম সুস্থের মতন আচরণ করব। কিন্তু গায়ে প্রচুর জ্বর। আমার বাবা এসব কবিরাজ হন, যিনি আবার একটা তাবিজ দেন, যার দ্বারা আমি আবার সুস্থ হই। কিন্তু এইবারের সুস্থতা ছিল মাত্র 1 মাস।
দ্বিতীয় মাসে আমার সাথে বিভিন্ন ঘটনা শুরু হয়। আমি রাতের বেলা যখন বাচ্চাকে দুধ পান করাই, তখন কে আচমকা আমার দিকে চোখ উল্টিয়ে তাকায়, এমনভাবে তাকায় যেন সে 3 মাসের বাচ্চা নয়, সে কোনো যুবক ছেলে আমাকে খারাপ নজরে দেখছে। যদিও একটু হাস্যকর বা পোকার মতন কথা, কিন্তু আমার তখন উপলব্ধি হচ্ছে এমন ব্যাপারটা তো আমার স্বামীকে জানালে সে আরো আমাকে উল্টা বোকা দেয়, আমি নাকি আজও বুঝি কথা বলছি। সেদিন আমি আরাফের ব্যবহারে বেশ অবাক হই। সে এইবারের মতন এর আগের কখনো এমন করিনি। তার ব্যবহার অনেকটা বদলে গেছে। পরদিন সকালবেলা শাশুড়ি আরাফের ব্যাপারে বলি। সেদিন আমি শাশুড়িকে বিভিন্ন রূপে দেখলাম। তিনি আমার চোখে চোখ রেখে বললেন, তুই একটা অভিশাপগ্রস্ত মেয়ে, তোকে এই ঘরে এনে ঘরটা জাহান্নাম বানিয়ে ফেলছি। আমরা বেশি সমস্যা হলে বাপের বাড়ি গিয়ে কদিন হয়ে আয়, কদিন দেখে আয়, আমার মাথা খাস না। শাশুড়ির কথাগুলো সোজা আমার বুকে ছিদ্র করে দেয়। যে শাশুড়ি আমার হালকা অসুস্থতার মধ্যে পাগল হয়ে যায়, তিনি আজ আমাকে এইভাবে বললেন। দরজা বন্ধ করে অনেকক্ষণ কান্না করেছি সেদিন, কিন্তু কে জানতো কান্না শুধু সেদিনের জন্য ছিল না, এই কান্না আমার সাথে সম্পর্ক করে এসেছে। বাবার বাড়িতে আমি এইসব কিছুই জানাইনি, ভেবেছি ওনাদের মন খারাপ হবে, তাই একটু অদূরত্ব বলেছি। নিজের শ্বশুর বাড়ির ব্যাপারে নাকি বদনাম করা এক্ষুনি ভালো না। আমি নিজের মধ্যে সব রেখে সংসারে মন দিয়েছি, তবে কেন জানি মনে হতে লাগলো সবার মন আমার উপর থেকে উঠে যাচ্ছিল। আরাফের ব্যাপারে অনেক পরিবর্তন এসেছে। সে বাসায় আসে, কিন্তু আমার সাথে কোনো কথাই বলে না। নিজে নিজে জামা খুলে ফ্রেশ হয়, এরপর শাশুড়িকে বলে ভাত খেয়ে নেয়, তারপর সোজা ঘুম। প্রকার আমি যেন থেকেও নেই। 2015 সালের আগস্টে আমার শ্বশুরই ইন্তেকাল করেন। ওনার মৃত্যু ছিল খুবই অলৌকিক। না ছিল কোনো অসুস্থতা, আর না ছিল কোনো ডিপ্রেশন। ভালো মানুষ, রাতে ঘুমিয়েছিল। ভোর রাতে শাশুড়ির কান্না শুনে আমরা ছুটে যাই, আর জানতে পারি উনি আর নেই। এই বাড়ির অন্যরা যত যাই করুক, আমাকে সাপোর্ট দেওয়ার মতন একজন মানুষ থাকলেও আমার শ্বশুর ছিলেন। প্রচণ্ড কান্না পায় আমার, অনেক কেঁদেছি। আরো বেশি তখনই কেঁদেছি যখন আমি শাশুড়ের মৃত্যুর জন্য আমাকে দায়ী করেছে সবাই। হে আরাফ আমাকে বলে, তুইও লক্ষ্মী, তোর সাথে খারাপ জিন এই বাড়িতে ঢুকেছে। বিয়ের দিন ওই ছেলেটাকে বলেছিল তোর সংসার করতে দিবে না। ব্ল্যাক ম্যাজিক তোর জন্য এই বাড়িতে এসেছে। আমার বাবা তোর জন্যই মরেছে। বিশ্বাস করুন রিয়াজ ভাই, আমার বুকটা ছিঁড়ে রুহু বের হওয়ার উপক্রম। এমনিও সেই 2013 সাল থেকেই কেউ আমার সাথে ভালো ব্যবহার করেনি। এই 2 বছর আমি সবার অত্যাচার সহ্য করে শুয়ে এসেছি। শেষমেশ যে মানুষটা আমাকে সাপোর্ট করতো, আজ তার মৃত্যুর জন্য আমাকে দোষারোপ দিচ্ছে সবাই। আমি কান্না করার সুযোগ পাইনি। আরাফের একটাই কথা, আমার উপস্থিতিতে আমার শ্বশুরের রুহের শান্তি পাবে না। আমি নাকি এখানে থাকলে আমার শাশুড় জাহান্নাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এসব উল্টাপাল্টা কথা শুনিয়ে সেদিন আমার বাচ্চা সহ আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয় সে। আমার ভীষণ খারাপ লাগে। শাশুড়ের মৃত্যুতে আমি উপস্থিত থাকতে পারিনি। আর কান্না আর থামছিল না আমার বাবাকে না পেয়ে 2 বছর ধরে
ঘটে আসা সব অত্যাচারের কথা জানাই আমি। বাবা আমার পুরো কথা শুনে বকাঝকা করেন আমাকে। আমি কেন এসব আগে জানাইনি তাই। আমার বাবা সকালে আমায় নিয়ে কবিরাজের কাছে যাবেন বলে সিদ্ধান্ত নেন। আমি আমার বাচ্চাকে বুঝে আমি আমার বাচ্চাকে সেদিন রাতেই কাটাই রাতটা কাটাই। রিয়াজ ভাই, যদি আপনি তখন এসব ব্ল্যাক ম্যাজিকের কেস নিতেন তবে হয়তো 2015 সালে আমাদের সব কিছু ঠিক হয়ে যেত। আফসোস, আমাদের 2023 সালে পেয়েছি। পরবর্তী ঘটনা শুরু। সকাল হতেই বাবা আমাকে নিয়ে কবিরাজের বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। গাড়িতে চড়ার সময় আমি আমার ফোনের দিকে বারবার তাকাচ্ছিলাম। কাল থেকে শ্বশুর বাড়ি থেকে কেউ একটা কল দেয়নি আমাকে। আরাফকেও ফেসবুকে অ্যাক্টিভ দেখায়, সে তার বাবার ব্যাপারে লিখে পোস্ট করলো, কিন্তু আমাকে কোনো মেসেজ বা কল করেনি। এক বুক কষ্ট নিয়ে আমার পৌঁছাই কবিরাজের বাড়ি। কবিরাজ আমাকে দেখে শুনে বলে, এত দেরি করে ফেলেছেন আপনারা, এখন তো সমস্যা অনেক জটিল হয়ে গেছে। আয়েশার রক্তের সাথে শয়তানটা এতদিন মিশে গেছে, আর যেভাবেই হোক আয়েশাকে কুফরি করেছে। তা সাধারণ কোনো কুফরি নয়, একটা ডাকনি বিদ্যা অর্জন করা কোনো ব্যক্তিকে দিয়ে করিয়েছে। কুফরি জগতের ডাকিনী বিদ্যার চেয়ে বড় কুফরি আর হয় না। হুজুরের কথা শুনে আমার পা থেকে মাথা পর্যন্ত সব অবশ হয়ে যায়। তবে যখন জানলাম এই কুফরি কোনো বাহিরের মানুষ না, আমার কাছের একজন মানুষ করেছে, তখন আমি আর নিজেকে শান্ত রাখতে পারিনি। যাকে এত আপন ভেবেছি সে আমার এত বড় ক্ষতি করলো। আমার বিয়ের হুমকি দেওয়া ছেলেটা আমাকে কোনোদিনও ব্ল্যাক ম্যাজিক করেনি। বিয়ের পরেও যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল তা একই ব্যক্তি করেছে, আর সে হচ্ছে আমার শাশুড়ি, যাকে আমি এত আপন ভেবেছিলাম। কিন্তু সে এই কাজটা কেন করল আমি কোনো কিছু বুঝতে পারছি না। আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। এদিকে আস্তে আস্তে আমার সন্তানটাও বড় হতে লাগলো এবং বাবার বাড়ি আমি অবহেলার পাত্র হতে লাগলাম। সারা দিন সবাই আমাদের দিয়ে কাজ করায়, আমাদের মা এবং ছেলেকে দিয়ে সবাই কাজ করায় এবং দিন শেষে মতো বাদ দিয়ে দেয় আমাদের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। এবং সে কেন করলো এই ম্যাজিকটা? এটা করার কারণে আমার শাশুড়ি চলে গেলেন এবং আমার শাশুড়ি কিছুদিন পর হয়তো আমার স্বামী, যে আমাকে ডিভোর্স দিয়েছে, সেও চলে যাবে। কিন্তু আমাকে তো সবাই মারার চেষ্টা করছে। আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো এমন জীবন কখনো আশা করিনি। এমন জীবন কেন একবার আসবে আমার কপালে? আমি কি বা করেছি এই দোষটা? এইসব ভাবতে ভাবতে যখন আমি ঘুমিয়ে পড়লাম তখন দেখতে পাই স্বপ্নে আমি দেখতে পাই যে আমার শাশুড় মশাই, যিনি আমাকে বলছেন যে মা, তুমি কান্না করো না, তুমি ভালো একটা কবিরাজ দেখাও, ওই ব্ল্যাক ম্যাজিকের জয় নিশ্চিত হবে। এটা যখন কোনো সমস্যা, তখন নিশ্চয়ই ওর কোনো সমাধান রয়েছে। মা, তুমি বই পেও না, তুমি কান্না করিও না। ঠিক তখনই আমার বান্ধবীর কাছ থেকে অ্যাড্রেস নিয়ে আমি ভালো একটা কবিরাজ দেখাতে যাব। আমি যখন প্রস্তুতি নিই এবং
কেমনই হয়ে গেছে। একেবারে আমার শরীরে আর কোনো রোগ নেই। সেই দেখে আমি অনেকটা স্বস্তি পেলাম। কিন্তু কবিরাজ তাও বললেন যে আমার যে পূর্বের স্বামী, সেই স্বামীটার সাথে নাকি আমার আর কোনো সংসার করা হবে না। আমি এতে মোটেও রাজি ছিলাম না। আমি ভেবেছিলাম, আমি মোটেও সেখানে রাজি ছিলাম না। ঠিক তখন এর আগেই আমার ডিভোর্স হয়ে যায় এবং এখন আমি আমার পরিবার নিয়ে এবং আমি আমার মা বাবাকে নিয়ে অনেক সুখে শান্তিতে আছি। বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আজকের ঘটনাটি যদি আপনার কাছে বিন্দু মাত্র ভালো লেগে থাকে, তাহলে আমার আজকের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।